বন্ধুগণ, আমি মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে বাংলা ব্যাকরণের আলোকে বাংলা শব্দ ভাণ্ডার এবং শব্দ কাকে বলে এবং শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি যারা ব্যাকরণের প্রাথমিক বিষয়গুলো জানতে চান তারা ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ব্যাকরণের বিষয়গুলো আপনারা জানতে পারেন। তাহলে আসুন বিষয়টি শুরু করা যাক। আসলে আজকে বর্তমানে যে আমাদের বাংলা ভাষার যে শব্দ ভাণ্ডার, এটা কিন্তু একদিনে সৃষ্টি হয়নি। এটা সৃষ্টি হইতে আমাদের শত শত বছর সময় লেগেছে। তো কিভাবে আমাদের এই শব্দ ভাণ্ডারটা তৈরি হলো, সৃষ্টি হলো, এই সম্পর্কে আমি সম্যক ধারণা আমি আপনাদেরকে দিব। আসলে আমাদের যে আদি বাংলা ভাষা, আদি এবং আসল যে বাংলা ভাষা, এটা অতি নগণ্য। আপনি মনে করেন যে 10%। আমাদের শব্দ যে ভাণ্ডারে যে শব্দগুলো যে আমাদের মজুত আছে, এর এর 10% হলো আদি আসল বাংলা শব্দ। বাকি বাংলা শব্দ বিভিন্ন ভাষা থেকে এসে আমাদের ভাষার সাথে সংমিশ্রিত হয়েছে। তাহলে আসুন কিভাবে আমাদের এই শব্দ ভাণ্ডারটা সমৃদ্ধ হলো এবং কিভাবে আমরা এই শব্দগুলোকে পেলাম এবং আমাদের এই মনের ভাব প্রকাশ করার জন্য যে বহু ধরনের যে শব্দ প্রয়োজন, সেই শব্দগুলো যে আমরা লাভ করেছি, এর ইতিবৃত্ত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আসলে আমাদের আদি আসল বাংলা ভাষা এবং শব্দ এটা এসেছে পালি ভাষা থেকে, এবং এই পালি ভাষাটা আবার আর্য জাতি যখন এই দেশে আসে, তখন এই দেশে ছিল দ্রাবিড় জাতি। দ্রাবিড় জাতিকে পরাজিত করে আর্য জাতি এই দেশে শাসন ব্যবস্থা চালু করেন। তখন আর্য জাতি যে ভাষাটা নিয়ে এসেছিল এবং দ্রাবিড় জাতির যে ভাষা ছিল, ওই দুইটি ভাষার সংমিশ্রণ ঘটে এবং এই দুইটি ভাষা পরবর্তী সময়ে প্রাকৃতের মধ্য দিয়ে, অপভ্রংশের মধ্য দিয়ে বর্তমান রূপ লাভ করে। এবং আমাদের দেশের মানুষ যে শব্দগুলো পায়, লাভ করে, এই শব্দের সঙ্গে আর অন্যান্য বিভিন্ন শব্দের সাথে সংযুক্ত হয়। এমন নয় যে বিভিন্ন ভাষার সংমিশ্রণ আমাদের এই বাংলা ভাষা। আমাদের একটা আদি আসল ভাষা ছিল, যাকে বলা হয় পালি ভাষা থেকে বাংলা ভাষায় প্রাকৃতের মধ্য দিয়ে, অপভ্রংশের মধ্য দিয়ে বর্তমান রূপ লাভ করেছে। এটা হলো আদি আসল ভাষা। যেমন আমরা যেমন মনে করেন যে হাসুন, পাসুন, তারপরে ঢাক, ঢোল ইত্যাদি, কেদারা, চারপায়া ইত্যাদি যে কতগুলো আমরা শব্দ পাই বা কতগুলো যে আমাদের আদি ভাষা, এগুলো হলো আদি ভাষা আমাদের, যেগুলো অনেক দীর্ঘ 3000 বছর, 3500 বছরের পরিবর্তনের ফলে আমাদের কাছে এই সমস্ত ভাষা এসেছে। এগুলো আদি আসল ভাষা। এবং এর সঙ্গে যে সমস্ত ভাষা যুক্ত হয়, যেমন মনে করেন যে সংস্কৃত ভাষা, প্রায় 80% সংস্কৃত ভাষা পরিবর্তিত হয়ে বা সরাসরি আমাদের বাংলা ভাষা প্রবেশ করে। এরপরে মনে করেন যে ইংরেজরা এদেশে আসে, তারা একটা ভাষা নিয়ে আসে, ইংরেজি ভাষা আমাদের দেশে প্রবেশ করে। তারপরে ফার্সি ভাষা আমাদের দেশে প্রবেশ বাংলা ভাষার সাথে সংমিশ্রিত হয়ে যায়। আরাবিয়ান ভাষা অর্থাৎ আরবি ভাষা আমাদের ভাষার সঙ্গে সংমিশ্রিত হয়ে যায়। অনেক ফার্সি ভাষা আছে, অনেক হিন্দি ভাষা আছে, অনেক উর্দু ভাষা আছে, অনেক চায়না ভাষা আছে, এবং পৃথিবীর বিভিন্ন ভাষার শব্দ আমাদের এই বাংলা ভাষার সাথে যুক্ত হয়ে আমাদের এই বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করে। তো আসলে এই শব্দটা আসলে কি? আমরা যদি যে কোনো একটা শব্দ যদি আমরা করি, সেই শব্দটাকে আমরা ব্যাকরণের ভাষায় শব্দ বলবো না। ব্যাকরণের ভাষায় আমরা ওই শব্দকে শব্দ বলবো যে শব্দের অর্থ আছে। অর্থবিহীন কোনো শব্দকে আমরা শব্দ বলবো না। এবং এই শব্দটার যে ক্ষুদ্র অংশই হলো ধ্বনি। তাই অর্থবোধক ধ্বনি সমষ্টিকেই শব্দ বলা হয়। এটা একটা সাধারণ সংজ্ঞা। কিন্তু এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি যে একাধিক ধ্বনি যখন একত্রে মিলিত হয়ে একটা অর্থ সৃষ্টি করে, অর্থাৎ একটা অর্থবোধক ধ্বনি সৃষ্টি করে, ওইটাকেই বলা হয় শব্দ। যখন দুই বা ততোধিক ধ্বনি একত্রিত হয়ে একটি অর্থ সৃষ্টি করে, তখন ওই অর্থবোধক ধ্বনিটাকে আমরা শব্দ বলবো। অবশ্যই শব্দের অর্থ থাকতে হবে। অর্থবিহীন কোনো শব্দকে ব্যাকরণের ভাষায় আমরা শব্দ বলে পরিগণিত করব না।
তাহলে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বিষয়টা বুঝাচ্ছি। সেটা হলো, যেমন ধরুন ৩টি ধ্বনি, যেমন ক, ল এবং ম। কর কোনো অর্থ নেই, লয়েরও কোনো অর্থ নেই এবং ময়েরও কোনো অর্থ নেই। আর এই কয়ের সঙ্গে যখন ল যুক্ত হলো এবং ম যুক্ত হলো তখন হয়ে গেল কলম। ক যোগ ল যোগ ম সমান সমান কলম। কলমের কিন্তু অর্থ আছে। এরকমভাবে যদি আমরা বলি আকাশ, এখানে আকাশের ভিতরে কয়টি ধ্বনি আছে? এটা হলো সরেয়া, তারপরে ক, কয়ের সঙ্গে আবার আকার যুক্ত হয়েছে, এটা সরেয়া, তারপরে হলো তালিবস্য, এ হলো আকাশ। এখানে 4টি ধ্বনি যুক্ত হয়েছে। সরেয়া একে একটা ধ্বনি, ক একটা ধ্বনি, কয়ের সাথে আবার সরেয়া যুক্ত হয়েছে, এটা একটা ধ্বনি, তারপরে তালিবস্য, এলো আকাশ। এভাবে 2 বা ততোধিক ধ্বনি মিলিত হয়ে যখন একটি অর্থ প্রকাশ করে তখনই আমরা তাকে শব্দ বলবো। এবং এই শব্দ যে আমাদের শব্দের ভাণ্ডার যে পরিপূর্ণ হয়েছে এবং বিশাল শব্দ ভাণ্ডার যে আমরা লাভ করেছি, এরপরেও আমাদের কিন্তু অনেক ঘাটতি আছে। কারণ এমন কতগুলো আবেগ এবং অনুভূতি আছে যেগুলো কিন্তু প্রকাশ করার মতো কোনো শব্দই খুঁজে পাওয়া যায় না বাংলা ভাষায়। তো কাজেই এটু আমাদের বলতে হবে। যেমন আমি উদাহরণ দিয়ে বলছি যে ট্র্যাজেডি একটা শব্দ, এটা গ্রিক ল্যাটিন ভাষা থেকে এসেছে। এটা মনে করেন যে পরবর্তীতে ইংরেজি ভাষায় স্থান লাভ করেছে। এবং এই যে ট্র্যাজেডি শব্দটি অর্থ যদি আপনি বলেন যে অত্যন্ত বিষাদ বা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত বিয়োগান্তক, এই সমস্ত শব্দ দিয়েও কিন্তু ট্র্যাজেডির যে গভীরতা, এই গভীরে আমরা পৌঁছতে পারি না। কাজেই আমরা ট্র্যাজেডিকে ট্র্যাজেডি ব্যবহার করি, তাহলে তার আসল অর্থটি প্রকাশিত হয়। তো যাই হোক, আমরা সেদিকে যাব না। আমাদের এই শব্দ ভাণ্ডার যথেষ্ট সমৃদ্ধ হয়েছে এবং আমার মনের ভাব প্রকাশ করার জন্য আমাদের যে বর্তমানে যে শব্দ ভাণ্ডার রয়েছে, এগুলো আমরা মাধ্যমে আমাদের অসংখ্য প্রকার মনের ভাব আমরা প্রকাশ করতে সক্ষম। এই শব্দকে আমরা 3টি পদ্ধতিতে এবং 3টি দিক বিবেচনা করে আমরা বিভাজন করতে পারি বা ভাগ করতে পারি। প্রথমত উৎস অনুসারে শব্দের শ্রেণী বিভাগ, এরপর অর্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ, এরপর গঠন অনুসারে শব্দের শ্রেণী বিভাগ। আমরা প্রথমে আজকে এর আলোচনায় উৎস অনুসারে শব্দের শ্রেণী বিভাগ আমরা আলোচনা করব। আর যদি সময় সংকুলন হয় তাহলে আমরা বাকিটি সম্পূর্ণটা আলোচনা করতে চেষ্টা করব। তাহলে আসেন, প্রথমত উৎস অনুসারে শব্দের শ্রেণী বিভাগ। উৎস অনুসারে শব্দকে আমরা 6টি ভাগে ভাগ করতে পারি। প্রথমত তৎসম শব্দ, দ্বিতীয়ত অর্ধ তৎসম শব্দ, তৃতীয়ত তদ্ভব শব্দ, চতুর্থত দেশি শব্দ, পঞ্চমত বিদেশি শব্দ এবং ষষ্ঠত মিশ্র শব্দ। আমরা প্রথমেই তৎসম শব্দ সম্পর্কে আলোচনা করব সংক্ষেপে। তৎসম শব্দের অর্থই হলো তাহার সমান। কার সমান? সংস্কৃতের সমান। অর্থাৎ সংস্কৃত থেকে যে সমস্ত শব্দ কোনো প্রকার পরিবর্তন এবং বিকৃত না হয়ে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করে প্রচলিত আছে, ওই সমস্ত শব্দকে আমরা তৎসম শব্দ বলবো। যেমন চন্দ্র, সূর্য, হস্ত, পদ, নাসিকা, চক্ষু, কর্ণ, মস্তক, পৃষ্ঠ, বক্ষ ইত্যাদি। এগুলো আমরা সরাসরি ব্যবহার করি এবং এই শব্দগুলোকে তৎসম শব্দ বলা হয়। অর্ধ তৎসম শব্দ হলো সংস্কৃতি থেকেই যে সমস্ত শব্দ আংশিক বিকৃত হয়ে বাংলা ভাষা প্রবেশ করেছে এবং প্রচলিত, যদিও বর্তমানে অতটা নেই, কোনো কোনো অঞ্চলে প্রচলিত আছে। যেমন মনে করেন যে গৃহিণী থেকে গিন্নি, যেমন হস্ত থেকে হত্থ, যেমন মনে করেন যে ব্রাহ্মণ থেকে ব্রহ্মণ। তো এই সমস্ত চন্দ্র থেকে চন্দ, এইভাবে আংশিক বিকৃত হয়েছে। এইসব শব্দ কোনো কোনো অঞ্চলে প্রচলিত আছে। কাজে এইগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। তৃতীয়ত আসেন তদ্ভব শব্দ, অর্থাৎ সংস্কৃত থেকে যে সমস্ত শব্দ সম্পূর্ণরূপে বিকৃত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করে প্রচলিত আছে। যেমন ব্রাহ্মণ থেকে বামন, চন্দ্র থেকে চাঁদ, হস্ত থেকে হাত, চক্ষু থেকে চোখ, নাসিকা থেকে নাক, মস্তক থেকে মাথা, বক্ষ থেকে বুক, পৃষ্ঠ থেকে পিঠ। এগুলো কিন্তু সম্পূর্ণ বিকৃত হয়ে
বাংলা ভাষায় এসে প্রচলিত আছে। কাজে এখানে আমরা আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে সংস্কৃত শব্দের কী বলে প্রাধান্য দেখতে পাই, যে সংস্কৃত শব্দ সবচেয়ে বেশি। আপনারা মনে করতে পারেন যে প্রায় 80% শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে সংস্কৃত থেকে। তাই বলে কিন্তু সংস্কৃত বাংলা ভাষার জননী নয়, বা বাংলা সংস্কৃত ভাষার দুহিতা নয়, কন্যা নয়। বাংলার একটা নিজস্ব আদি আসল রূপ আছে, তার সঙ্গে বিভিন্ন শব্দ, বিভিন্ন ভাষার শব্দ এসে সংযোজিত হয়েছে। হ্যাঁ, সংস্কৃত থেকে পরিমাণে বেশি ভাষা বাংলা ভাষায় প্রবেশ করেছে। এরপরে আপনারা আসেন যে দেশি শব্দ। আমি দেশি শব্দ সম্পর্কে বলেছি যে সেই পালি ভাষা থেকে, অর্থাৎ সেই আর্য, অনার্য বা অনার্য বলতে আমরা দ্রাবিড় সম্ভূত বলতে পারবো, যে ওই দ্রাবিড়দের ভাষা বা আর্যদের ভাষা প্রাকৃতের মধ্য দিয়ে, অপভ্রংশের মধ্য দিয়ে বর্তমান রূপ যে লাভ করেছে, এইটা হলো আদি আসল বাংলা ভাষা। এর সঙ্গে বিভিন্ন ভাষা যুক্ত হয়েছে। এরপরে আসেন বিদেশি শব্দ। বিদেশি শব্দ বলতে সংস্কৃত বাদে আর যে অন্যান্য দেশি শব্দ, মানে ইংরেজি শব্দ, চেয়ার, টেবিল, ব্রেঞ্চ, পোস্টমাস্টার, পোস্ট অফিস ইত্যাদি আমরা অসংখ্য শব্দ আমরা দেখতে পাই বাংলা ভাষায় প্রবেশ করেছে ইংরেজি থেকে। এরপরে মনে করেন যে আরবি ভাষা থেকে আমরা দেখতে পাই কালামুন অর্থ কলম, কেতাবুন থেকে কেতাব, তারপরে জাহান্নাম, তারপরে জান্নাত, এই সমস্ত শব্দ এগুলো কিন্তু আরবি ভাষা থেকে এসেছে। তারপরে ফার্সি ভাষা থেকে আমরা এসেছে, নমাজ শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে, বেহেস্ত শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। আমি সংক্ষেপ বলতে চাই, আবার চীনা ভাষাও আমাদের এসেছে, বার্মিজ ভাষাও আমাদের এসেছে, লুঙ্গি ফুঙ্গি এগুলো কিন্তু আমাদের দেশি ভাষা নয়, অন্য কোনো ভাষা থেকে এসেছে। তারপরে মনে করেন যে চা, চিনি, এই সমস্ত শব্দগুলো এগুলো কিন্তু চীনা ভাষা থেকে এসেছে। এরকম বলতে গেলে অসংখ্য শব্দ আমরা বলতে পারি। এই সমস্ত শব্দগুলো বাংলা ভাষায় এসে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। আর মিশ্র ভাষা হলো যে একাধিক বিদেশি ভাষা অথবা দেশি এবং বিদেশি ভাষা একত্রিত হয়ে যে নতুন শব্দ তৈরি করেছে, এগুলাকে মিশ্র শব্দ বলা হয়। যেমন মনে করুন যে হেড মাওলানা, হেড হলো ইংরেজি শব্দ, মাওলানা হলো আরবি শব্দ। এই দুটি শব্দ একত্রিত হয়ে হেড মাওলানা হয়েছে, এটাকে মিশ্র শব্দ বলা হয়। অথবা হেড মৌলবী, আর মৌলবী যদি বলি, হেড হলো ইংরেজি শব্দ, মৌলবী হলো ফার্সি শব্দ। এই দুটি একত্রিত হয়ে সৃষ্টি হয়েছে কি এই মিশ্র শব্দ। এইভাবে কিন্তু বাংলা শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাই যে অর্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ হয়েছে। যেমন মৌলিক শব্দ, যেমন হাত, যেমন আকাশ, যেমন মা, যেমন ফুল, এগুলো মৌলিক শব্দ, মূল শব্দ। আর এই মূল শব্দের সঙ্গে আবার সাধিত শব্দ, অর্থাৎ প্রত্যয় দ্বারা গঠিত সাধিত শব্দ। যেমন হাতের সাথে ই লাগাইলে ই প্রত্যয় যুক্ত হলে হাতি হয়ে যায়। আকাশের সাথে রস্যিকা লাগালে আকাশি, বা দীর্ঘিকা লাগালে আকাশি হয়ে যায়। এই সমস্তগুলা প্রত্যয়যুক্ত